ত্রিভুবনে জানবে না কেউ আমরা তীর্থগামী, কোথায় যেতেছি কোন দেশে সে কোন দেশে। কুলহারা সেই সমুদ্র মাঝখানে শোনাবো গান একলা তোমার কানে। ঢেউয়ের মতন ভাষা বাঁধন হারা আমার সেই রাগিনী শুনবে নীরব হেসে। আজও সময় হয়নি কি তার, কাজ কি আছে বাকি। ওগো ওই যে সন্ধ্যা নামে সাগর তীরে, মলিন আলোয় পাখা মেলে সিন্ধু পারের পাখি। আপন কুলায় মাঝে সবাই এলো ফিরে। কখন তুমি আসবে ঘাটের পরে, বাঁধনটুকু কেটে দেবার তরে। অস্তরবীর শেষ আলোটির মতো তরি নিশীথ মাঝে যাবে নিরুদ্দেশে। আপনাদের সৌমিত্র বসু শুরু করছে তার কথা 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। এখন বিশুদ্ধ সিদ্ধান্ত মতে আজকের দিনটার কথা বলি। আজ সোমবার 24শে শ্রাবণ 1428, ইংরেজির 9ই আগস্ট 2021। তিথি মুখ্য চান্দ্র শ্রাবণ শুক্লপক্ষ প্রতিপদ। নক্ষত্র অশ্লেষা। সূর্যোদয়ের সময় ভোর 5:14 হয়ে 52 সেকেন্ড। সূর্য অস্ত যাওয়ার সময় সন্ধে 6:09 হয়ে 22 সেকেন্ড। দিনের বেলায় 9:50 গতে সিংহ রাশি, ক্ষত্রিয় বর্ণ। উত্তর 24 পরগনার হালিশহর সারস্বত সংঘে পরিব্রাজকাচার্য পরমহংস স্বামী সত্যানন্দ সরস্বতী মহারাজের প্রয়াণ তিথি আজকে। 1970 খ্রিস্টাব্দে বিপ্লবী মহারাজ ত্রৈলোক্য চক্রবর্তী দেহত্যাগ করেন। 1945 খ্রিস্টাব্দে জাপানের নাগাসাকিতে মার্কিন যুক্তরাষ্ট্র দ্বিতীয়বার পারমাণবিক বোমা বর্ষণ করে বিশ্ববাসীর কাছে ধিক্কৃত হয়। 1962 খ্রিস্টাব্দে বিশিষ্ট জার্মান সাহিত্যিক হেরম্যান হেস সুইজারল্যান্ডের মন্টেগশোলায় জন্মগ্রহণ করেন। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় SG লিখতে হবে। আর আমাদের ফেসবুকের নাম হল শরণাগত সৌমিত্র, SHARANAGATA শরণাগত, SOUMITRA সৌমিত্র। প্রত্যেক সোম, বুধ এবং শুক্রবার রাত 9:30টার সময় আপনাদের সৌমিত্র বসু এই শরণাগত সৌমিত্র পাতায়, ফেসবুকের পাতায় আপনাদের সঙ্গে কথা বলে, আলাপ জমায়। আপনাকেও স্বাগত যদি না এর মধ্যে এসে থাকেন। এবার একটু গান শোনার পালা। গানের পর ফিরে আসব আজকের দিনটার বিশেষত্ব নিয়ে বলবার জন্য এবং তারপরে আজকের অনুষ্ঠান নিয়ে বলবার জন্যও বটে। 92.7 বিগ এফএম এ শরণাগত শুনছেন, আমি আপনাদের সৌমিত্র বসু। ইংরেজ ভারত ছাড়ো, আজকের দিনটার কথা। 92.7 বিগ এফএম এ শরণাগত শুনছেন আপনারা। বলছি আজকের দিনটার বৈশিষ্ট্যের কথা। ইংরেজ ভারত ছাড়ো, কুইট ইন্ডিয়া। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে। ইংরেজরাও সেই যুদ্ধের একটা বড় প্রতিপক্ষ। গান্ধীজি ডাক দিলেন ইংরেজ ভারত ছাড়ো। এই ডাক দিয়েছিলেন 8ই আগস্ট 1942। পরের দিন 9ই আগস্ট জওয়াহরলাল নেহেরু এবং তার সঙ্গে আরো বহু মানুষ জেলে গিয়েছিলেন। ব্যাস, দাবানলের মতো ছড়িয়ে পড়ল সেই আন্দোলন। তার মানে এই আন্দোলন আজ 80 বছরে পড়ল। এবারে জানাই আজকের অনুষ্ঠান সম্পর্কে। প্রথমে তো পুরাণ চিরন্তন। পুরাণ চিরন্তনে ওই বৈদ্য, সে প্রায় তক্ষক, তাকে যা বলবে সে তাই করবে, তক্ষকের অনুগত হয়ে গেল। তারপরে কি ঘটনা ঘটবে না ঘটবে তাই নিয়ে কথা বলবো। তারপরে মন্মথনাথ গঙ্গোপাধ্যায়, তিনি স্বামী বিবেকানন্দকে কিভাবে দেখছেন তাই নিয়ে কিছু কথা বলবো আপনাদের স্মৃতিকথায়। তারপরে হে মহাজীবন। গতদিনের হে মহাজীবন তো রবীন্দ্রনাথের কথাই বলেছিলাম, রবীন্দ্রনাথের কবিতা শুনিয়েছিলাম আপনাদের।
তার 3টি কবিতা, কিন্তু সেই কবিতাগুলো কোন কাব্যগ্রন্থের অন্তর্গত সেইটা বলবো আজকে। তারপরে নতুন একজনের কথা বলবো আজকের হে মহাজীবনে। এরপর আপনাদের চিঠিপত্রের উত্তর এবং তারপর বাইরে দূরে। বাইরে দূরেতে আমরা এখন নতুন একটি মন্দিরে গেছি, সুচিন্দ্রাম মন্দিরে। সেখানকার নানান রকমের গল্প আছে, তার সম্পর্কে কথা বলবো আপনাদের। 92.7 বিগ এফএম এর শরণাগত অনুষ্ঠানে এইবার পুরাণ চিরন্তন। আমি আপনাদের সৌমিত্র বসু। শুরু করব গানের পর। বিগ এফএম এ আমি আপনাদের সৌমিত্র বসু শোনাচ্ছি পুরাণের গল্প। যেমন আপাতত শোনাচ্ছি রাজা পরীক্ষিতের গল্প। যে বৈদ্য তক্ষকের হাত থেকে রাজা পরীক্ষিতকে বাঁচাবে, সেই বৈদ্য তক্ষকের কাছে বিক্রি হয়ে গেল। তার যুক্তিটা ছিল সত্যি সত্যি তো আমি ধ্যানযোগে বুঝতে পারলাম রাজা পরীক্ষিতের আয়ু শেষ হয়ে গেছে, কাজেই তাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করা বৃথা, সে মরবেই। তাহলে আমি কেন তক্ষকের দেওয়া এত ধন সম্পত্তি ছেড়ে দেব? ঠিকই তো। এই যুক্তিতে কর্ণ বলতে পারতেন, আমি তো স্পষ্ট বুঝতে পারছি পাণ্ডবেরা কুরুক্ষেত্র যুদ্ধে জিতবে, দুর্যোধন হারবে, তাহলে আমি কেন দল বদল করে পাণ্ডবদের দলে যোগ দিই না? কিন্তু আমাকে যোগ্য বলে একজন আমাকে বিশ্বাস করেছে, আমার উপরে তার নিরাপত্তার ভার অর্পণ করেছে। আমি তাকে কিচ্ছু না জানিয়ে সেই বিশ্বাসকে চোরাবালি করে দিতে পারি? তাতে তো অধর্ম হয়। যাকে কি আর করবেন মন খারাপ করে, এটাই হলো মানুষ। বরং গল্পে আসি। তক্ষক এইবার কয়েকজন সাপকে ডাকলেন। তারা তপস্বীর বেশ ধরে নানান রকম ফল নিয়ে রাজা পরীক্ষিতকে দর্শন করতে গেল। দরজায় খুব ভালো মতো তাদের পরীক্ষা করা হয়েছিল নিশ্চয়ই, কিন্তু সন্দেহজনক কিছু পাওয়া যায়নি। রাজা সেই সব ফল পেলেন। সেই ফলের মধ্যে একটাতে কামড় দিতে গেলেন, দেখেন ভেতরে একটা তামাটে রঙের পোকা কালো চোখ মেলে তার দিকে তাকিয়ে আছে। রাজা পরীক্ষিত বুঝতে পারলেন তার আর উপায় নেই। এখন মানুষ যখন বুঝতে পারে না তার ভবিতব্য তার সামনে এসে দাঁড়িয়েছে, তাকে আর কিছুতেই এড়ানো যাবে না, তখন সে যা করে পরীক্ষিত তাই করলেন। বলেন, বেশ, তাহলে যা হবার তাই হোক, এই কীট তক্ষক হয়ে আমাকে দংশন করুক। এই বলে কীটটিকে নিজের গলার কাছে রাখলেন। তক্ষক তখনই নিজের মূর্তি ধারণ করে রাজা পরীক্ষিতকে দংশন করল। পরীক্ষিত মারা গেলেন। নিয়তি কেন বাধ্যতে বলে না, এ হলো সেই গল্প। আপনাদের একটা কথা বলে রাখি, মনোজ মিত্রের একটা অসাধারণ নাটক আছে তক্ষক, তার গল্পটা নেওয়া হয়েছে এখান থেকে। তার মধ্যে অনেক আধুনিক তাৎপর্য আবিষ্কার করেছেন মনোজ মিত্র। তো যাই হোক, পরীক্ষিতের কথা তো শেষ হলো, এইবার জন্মেজয়ের কথা। পরীক্ষিতের ছেলে পরীক্ষিত যখন মারা যান, তখন জন্মেজয় নিতান্ত শিশু, মানে তখন তার এতটাই কম বয়স যে পরীক্ষিতের শ্রাদ্ধ শান্তি সব তার মন্ত্রীরা করেছিলেন, জন্মেজয়কে করতে হয়নি। তারপর তারা জন্মেজয়কে রাজা বলে ঘোষণা করলেন। এখন তিনি বড় হয়েছেন, রাজসভায় বসে রাজকার্য পরিচালনা করেন। তো একদিন সভায় বসে আছেন, এমন সময় ঋষি উতঙ্ক সেই সভায় প্রবেশ করলেন। আজকে পুরাণ চিরন্তন এই পর্যন্তই থাক। এরপরে কি হলো, জন্মেজয় আর উতঙ্ক মুখোমুখি, বলবো সেটা আগামীকাল বলবো। আপাতত গানের পর প্রণমী তোমারে মন্মথনাথ গঙ্গোপাধ্যায় কি লিখছেন স্বামী বিবেকানন্দ সম্পর্কে, সেইটা পড়তে শুরু করব আপনাদের সামনে। শুনছেন শরণাগত 92.7 বিগ এফএম এ তোমার শরণাগত অনুষ্ঠানে 92.7 বিগ এফএম এ। মন্মথনাথ গঙ্গোপাধ্যায় স্বামী বিবেকানন্দের ভক্ত ছিলেন। তিনি কিভাবে প্রথম স্বামীজিকে দেখেন তার গল্প বলেছিলাম আপনাদের।
ব্রাহ্মণত্বের অভিমানে তিনি কায়স্থ সন্ন্যাসীকে দূর থেকে প্রণাম করেছিলেন, পায়ে হাত দেননি। স্বামীজি কিন্তু তার সঙ্গে খুব মিষ্টি করে কথা বলেছিলেন, সে কথা মনমথনাথ পরেও ভুলতে পারেননি। প্রসঙ্গত একটা কথা বলি, এই যে কায়স্থ বলে সন্ন্যাসী হওয়া সত্ত্বেও, এমনকি বিশ্বজয়ী হওয়া সত্ত্বেও তিনি ব্রাহ্মণের প্রণম্য নন, এই ধারণা বলুন, বিশ্বাস বলুন, অবজ্ঞা বলুন, এই সবটাই কিন্তু তখনকার দিনে ছিল। আজকের দিনে এটা যতই অবাস্তব বলে মনে হোক না কেন। যাকে সেসব কথা না ভেবে আমরা বরং চলে যাই মনমথনাথের সঙ্গে স্বামী বিবেকানন্দের দ্বিতীয় সাক্ষাতের দিনে। শুনছেন শরণাগত 92.7 বিগ এফএম এ। ফিরে আসবো গানের পর। একটা কথা বলা হয়নি এই 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে, যে মনমথনাথ কিন্তু স্বামীজির সঙ্গে দেখা হওয়ার অনেক আগে থেকেই মাঝে মাঝে বেলুড় মঠে যেতেন। তার একটা কৌতূহল ছিল, মা শারদামণিকে অনেকবার দেখেছেন তিনি, কিন্তু কখনো দীক্ষা নেবার কথা ভাবেননি। তার কৌতূহল ছিল এই মঠের সন্ন্যাসীদের সম্পর্কে, কে কেমন, কিরকম জীবনযাপন করেন, সেটা কাছ থেকে দেখবার জানবার কৌতূহল ছিল খুব। যাই হোক, এবার তাহলে স্বামীজির সঙ্গে তার দ্বিতীয় সাক্ষাতের কথা বলি। ডিসেম্বর মাসের শেষ দিক, তার মানে বেশ ঠান্ডা, এবং তখনকার দিনের বেলুড় তো আজকের মতো ঘন বসতিপূর্ণ এলাকা হয়ে যায়নি। তার উপর গঙ্গা থেকে বয়ে আসা কনকনে হাওয়া। রান্নাঘরের সামনে খোলা উঠোনে স্বামীজি দাঁড়িয়ে আছেন, মাথায় গেরুয়া পশমি টুপি, উলের ড্রেসিং গাউন পরা, না তার রং গেরুয়া নয়, ওই সাদার ওপর কালো রঙের বড় বড় চেক কাটা। আর স্বামীজি তো ফর্সা ছিলেন বটেই, সে তো তার ছবি দেখলেই বুঝতে পারা যাবে। তার উপরে খুব কি বলবো, একটা কমনীয় ধরন ছিল তো তার মুখে, নরম একটা ধরন, তার জন্য তাকে আরো বেশি উজ্জ্বল বলে মনে হতো। তো এতদিনে মনমথনাথের মন থেকে ব্রাহ্মণত্বের অহংকার সরে গেছে। তিনি সামনে গিয়ে স্বামীজির পা ছুঁয়ে প্রণাম করলেন। কাছেই একটা তাঁবু, সেখানে একটা ছোট টেবিল আর কয়েকটা চেয়ার রাখা আছে। স্বামীজি বললেন, এসো বসো এখানে। ওরে, এক কাপ চা এখানে একটু এনে দিত। চা এলো, সঙ্গে কিছু প্রসাদ। তো খেতে খেতে স্বামীজি টুকটাক গল্প করছেন মনমথর সঙ্গে, ওই যেমন লোকে জিজ্ঞেস করে তোমার নাম কি, কোথায় থাকো, কি করো, এইসব। খানিকক্ষণ কথাবার্তা বলে তিনি উঠে গেলেন। তা একটু এদিক ওদিক ঘুরে মনমথনাথ আবার দেখলেন স্বামীজিকে। এবারে তিনি ভেতরের বারান্দায় বসে বসে অন্য গুরু ভাইদের সঙ্গে গল্প করছেন। তা কাছেই একটা বেঞ্চি পাতা ছিল, মনমথনাথ সেইখানে বসে তার কথা শুনছেন। কথা মানে এই যে সদ্য আমেরিকা থেকে বিশ্বজয় করে ফিরেছেন তার গল্প। এবং সেই সূত্রে একটা দারুণ ঘটনার কথা শুনে ফেললেন তিনি। এই যে আমেরিকায় গিয়ে স্বামীজি ওখানকার মানুষকে, সে পণ্ডিত থেকে ফিরে এলাম গানের পর। শুনছেন শরণাগত 92.7 বিগ এফএম এ। গতদিনের যে হে মহাজীবন, তার ধরনটা ছিল একটু আলাদা। কাল ছিল 22শে শ্রাবণ, রবীন্দ্রনাথ সেই দিন অমৃতলোকে যাত্রা করেছিলেন। তার 3টি কবিতা আমি শুনিয়েছিলাম। কবিতাগুলো তার শেষ কাব্যগ্রন্থ, তার নাম শেষ লেখা থেকে নেওয়া, অর্থাৎ কবিতাগুলো শেষ লেখা কাব্যগ্রন্থের কবিতা। শেষ লেখা বেরিয়েছিল 1941 খ্রিস্টাব্দে, তার প্রয়াণের বছরেই, এবং বেশিরভাগটাই মৃত্যুশয্যায় শুয়ে শুয়ে লেখা। মুখে মুখে বলে গেছেন, অন্য কেউ লিখে নিয়েছেন। মৃত্যুর আলোয় জীবনকে কেমন চোখে দেখছেন তিনি একেবারে চলে যাওয়ার আগে। তার একটা ছবি বেরিয়ে আসে না কবিতাগুলোর মধ্যে দিয়ে। এরপর নতুন মহাজীবন 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে আমি আপনাদের সৌমিত্র বসু হে মহাজীবনের কথা বলবার জন্য
92.7 বিগ এফএম-এ শুনছেন শরণাগত। আজকের হে মহাজীবনে যার কথা বলবো তার কথা এই মহাজীবনের ছোট পরিসরের মধ্যে ধরানো অসম্ভব। আমি খানিকটা পর্যন্ত খুব ছোট্ট করে বলতে পারি। তিনি একজন স্বাধীনতা সংগ্রামী। সেই সংগ্রামী হলো তার জীবন। মারা যান 80 বছর বয়সে। আর হিসেব মতো সেই 80 বছরের মধ্যে 30 বছর তাকে থাকতে হয়েছিল জেলখানার গারদের মধ্যে। আর হিসেব মতো সেই 80 বছরের মধ্যে 30 বছর তাকে থাকতে হয়েছিল জেলখানার গারদের মধ্যে। এবং এই যে জেলে কাটিয়েছেন 30 বছর, তার মধ্যে একটা অংশ স্বাধীনতার পরেও তাকে জেল খাটতে হয়েছে। খুব কৌতূহল হচ্ছে, তাই না? মেটাবো কৌতূহল মেটাবো। তার জন্ম হয়েছিল ময়মনসিংহ জেলার কাপাসিয়াটিয়ায়। যখন 7 বছর বয়স, ভুল শোনেননি, যখন 7 বছর বয়স, স্কুলে পড়বার সময় থেকে তিনি যে কোনো অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে যাচ্ছেন। 16-17 বছর বয়সে মানুষটি ঢাকা অনুশীলন সমিতির একজন প্রধান নেতা হয়ে উঠলেন। ইংরেজ সরকারের বিরুদ্ধে লড়াই করবার অপরাধে তাকে গ্রেপ্তার করা হলো। তখন তার বয়স 19 বছর। তো এই জেল খাটা ছাত্রকে আর কোন স্কুল পড়াবে? ভালো প্রথাগত শিক্ষার সেখানেই ইতি। কিন্তু ওই যে বললাম, প্রথাগত শিক্ষার ইতি। আসল শিক্ষা কি আর স্কুল কলেজের উপর নির্ভর করে? অনেকগুলো ভাষা শিখেছিলেন ওই লড়াইয়ের কাজে লাগবে বলে। ইংরেজি তো জানতেনই, তার বাইরে আরো প্রায় 3-4টে ভারতীয় ভাষায় ভালো দখল ছিল। তত্তর করে বলে যেতে পারতেন। কি করে শিখলেন? কেন? জেলে থাকবার সময়। জেলে তো নানান জায়গা থেকে কয়েদিরা আসে, তাদের নানান রকমের ভাষা, তাদের সঙ্গে মিশতেন খুব বেশি। যা বলছিলাম, প্রথমবার জেল থেকে বেরিয়ে ওই ময়মনসিংহে তিনি একটা ব্যায়াম সমিতি তৈরি করলেন। নামে ব্যায়াম সমিতি, তার আসল কাজ হলো বিপ্লবীদের সংহত করা, তাদের সাহায্য করা। ঢাকায় এলেন। ঢাকা ষড়যন্ত্র মামলায় পুলিশ খুঁজছে, খবর পেয়ে চলে গেলেন ত্রিপুরা। সেখানে উদয়পুরের পাহাড়ে গোপন ঘাঁটি তৈরি করলেন। ধরল পুলিশ। একটা খুনের চার্জ জানা হলো তার নামে, প্রমাণ করতে পারল না। চোরকির মতো নানা জায়গায় ঘুরে বেড়াচ্ছেন, বাংলার সব দিকে তৈরি করছেন বিপ্লবীদের গোপন ঘাঁটি। পুলিশকে যাকে বলে একেবারে নাকানি চোবানি খাইয়ে ছাড়ছেন। পুলিশ কিন্তু ধরল। বরিশাল ষড়যন্ত্র মামলায় যোগ থাকার জন্য ধরল। এবারে আর কোনো ঝুঁকি নয়, পাঠিয়ে দেওয়া হলো আন্দামান। সেখান থেকে ছাড়া পেয়ে এসে আবার সংগঠিত করার কাজ, আবার গ্রেপ্তার। এই লোককে বাংলার মধ্যে রাখা বিপজ্জনক। পাঠিয়ে দেওয়া হলো ব্রহ্মদেশ মানে বার্মায়। সেখানে মান্দারানের জেলে কিছুদিন ছিলেন। তারপর তাকে নিয়ে এসে নোয়াখালীর হাতিয়া বলে একটা দ্বীপে অন্তরীণ করে রাখা হলো। পৃথিবীর সঙ্গে কোনো সম্পর্ক রাখতে পারবে না, বাইরের জগৎ সম্পূর্ণ অচেনা, অদৃশ্য হয়ে যাবে তোমার কাছে। আবার ছাড়া পাওয়া, আবার লড়াই, আবার গ্রেপ্তার, অন্তহীন। শেষবারের মতো গ্রেপ্তার হন পূর্ব পাকিস্তানে, এখন বাংলাদেশ। সেই স্বাধীন পাকিস্তান। এর নামটা হয়তো আমরা ভুলে গেছি, কিন্তু এইরকম একজন মানুষ, তার নাম আমাদের প্রত্যেকের মনে রাখা উচিত। শেষ হলো হে মহাজীবন। এরপর আপনাদের চিঠিপত্রের উত্তর 92.7 বিগ এফএম-এ শরণাগত শুনছেন আপনারা। কালকে আপনারা শুনেছেন রবিবারের শরণাগতে যে মানুষ অপরাজেয়, এই নিয়ে কতজনে কত রকমের লিখেছেন। খুব চমৎকার সব লেখা, এবং আরো বেশ কিছু লেখা বাকি পড়ে আছে। আজকে এরকম একটা লেখা শোনাই, তার নাম অপরাজেয় কিশোর। শুনছেন 92.7 বিগ এফএম-এ শরণাগত। আমি আপনাদের সৌমিত্র বসু। বয়সভিত্তিক ছেলে মেয়েদের আন্তর্জেলা টেবিল টেনিস প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল IMA ভবনে। 8-10 বছর বয়সী ছেলেমেয়েরা ওই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল।
খেলা শুরু হওয়ার পর থেকে তুমুল হর্ষধ্বনির মাধ্যমে খেলা উপভোগ করছিলেন উৎসাহী ক্রীড়াপ্রেমীরা। ভালো খেললে হাততালি দিয়ে তাদের প্রাণিত করছিলেন। হঠাৎ করে ছন্দপতন। একটি 10 বছরের ছেলে খেলতে খেলতে হঠাৎ করে মাটিতে লুটিয়ে পড়ে। কিছুক্ষণের জন্য থমকে যায় খেলা। কি হলো চারিদিকে একটা হইচইয়ের বাতাবরণ। ছেলেটিকে ধরাধরি করে নিয়ে যাওয়া হয়েছিল পাশের বিশ্রামাগারে। চটজলদি চিকিৎসক এসে ভালো করে পরীক্ষার পরে জানান তেমন কিছু খারাপ লক্ষণ তিনি খুঁজে পাননি, তবে ছেলেটির একটু বিশ্রামের প্রয়োজন আছে। তো চিকিৎসকের কথা মতো কিছুক্ষণ বিশ্রামের পরে এসে ফিরতে চায় খেলার আসরে। কারুর ওজোর আপত্তি না শুনে সে পুনরায় প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। যথারীতি খেলার শেষে গ্রুপ চ্যাম্পিয়ন এবং ব্যক্তিগত ইভেন্টে সেরার মুকুট ছিনিয়ে নেয়। ঘটনাটির ওইখানে ইতি ঘটেনি। মাঝে মাঝে খোঁজ খবর নিতে তার বাবা মা জানায়, আর 2-1 অজ্ঞান হয়ে পড়ায় তারা বড় ডাক্তারকে দেখান ও তার পরামর্শ মতন পরীক্ষা নিরীক্ষা করে জানা যায় যে তাদের ছেলে লিউকোমিয়া অর্থাৎ ব্লাড ক্যান্সারের আক্রান্ত। চিকিৎসা চলছে। ডাক্তারবাবুর কথা শুনে বাইরের প্র্যাকটিস বন্ধ রেখেছে ঠিকই, কিন্তু ঘরের মধ্যে শ্যাডো প্র্যাকটিস চালিয়ে যাচ্ছে। কারুর ওজোর আপত্তিতে কান দিচ্ছে না। কিছুটা সুস্থ হয়ে মনের অদম্য ইচ্ছা শক্তিতে সে মস্কোয় আয়োজিত বয়সভিত্তিক আন্তর্জাতিক টেবিল টেনিস প্রতিযোগিতায় অংশগ্রহণ করে সর্বোচ্চ সম্মানের বিজয়ের মুকুট নিয়ে দেশে ফিরে আসে কিছুদিন আগে। ছেলে এখনো চিকিৎসাধীন। নিয়মিত ওষুধ খেয়ে যেতে হয় তাকে। তা সত্ত্বেও প্র্যাকটিসে খামতি নেই। নিয়ম করে 1 ঘন্টা করে প্র্যাকটিস করে। এরই মাঝে অন্যান্য প্রতিযোগিতার খেলে অনেক পুরস্কার পেয়েছে। অদম্য তার মনের শক্তি। বাবা মা দাদারা এমনকি প্রিয় কোচ ভেবে পান না ওই ছোট্ট কিশোরটি এত মনের জোর পায় কোথা থেকে। শরীরে যার মারণ রোগ বাসা বেঁধেছে তার প্রতিদিন অপ্রতিহত লড়াই করার শক্তিকে অবশ্যই কুর্নিশ জানিয়ে শরণাগত সৌমিত্র দাদার দরবারে পেশ করলাম এক অপরাজেয় কিশোরের নাছোড় বান্দা লড়াই করার কাহিনীকে আজ এই পত্রের মাধ্যমে। নমস্কারান্তে, ডক্টর ঈশিতা দাস, এমডি, পিজিটি। সত্যি খুব খুব অসাধারণ কাহিনী আপনি শোনালেন আমাদের। খুবই অসাধারণ, খুবই যাকে বলে খুবই প্রেরণা দেয় এই ধরনের কাহিনী। আমরা যারা জীবনে হেরে যাওয়াটাকে খুব স্বীকার করিনি তাদের কাছে খুব একটা প্রেরণার গল্প হয়ে রইল। পরের চিঠি পড়ি। বহুদিন আগের কথা। আমার বাবা তখন ডেপুটি ম্যাজিস্ট্রেট হিসেবে হুগলি জেলার আরামবাগে কর্মরত। পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী তখন ডক্টর বিধানচন্দ্র রায়। একদিন সকালে বাবা কি এক প্রশাসনিক কাজে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে তার কলকাতার বাড়িতে। ডক্টর রায় তখন নৈমিত্তিক রুগী দেখছেন। বাবা সময় চেয়ে অপেক্ষারত দেখলেন এক ভদ্রলোক একটি 13-14 বছরের কিশোর ছেলেকে এনেছেন। বাবা শুনলেন ওই ভদ্রলোকের ছেলেটি নতুন সাইকেল চড়া শিখে কদিন আগে খুব জোর সাইকেল চালানোর সময় টাল সামলাতে না পেরে রাস্তার পাশে ঢিবি করে রাখা পাথরকুচির ওপর সজোরে আছাড় খায় ও পায়ে ধারালো পাথরকুচি গেঁথে গিয়ে গুরুতর আহত হয়। বেশ কজন ভালো ডাক্তারের চিকিৎসাতেও কোনো কাজ হয়নি, পা সেপটিক হয়ে গেছে। ভয়ঙ্কর যন্ত্রণা। সবচেয়ে আতঙ্কের হলো সব ডাক্তারই অভিমত দিয়েছেন পা কেটে ফেলা ছাড়া আর উপায় নেই। অতটুকু ছেলে, তাই প্রতিবেশীদের কজন বলেছে একবার যদি বিধান রায়কে দেখানো যায়, শেষ চেষ্টা। তাই উনি সেদিন দেখাতে গেছেন। তাদের ডাক পড়ল। রুগী পরিবেষ্টিত ডক্টর রায় একবার ছেলেটির পা ভালো করে দেখে খসখস করে প্রেসক্রিপশন করলেন অ্যান্টিব্যাকট্রিন। ছেলের বাবা অবাক। মুদির দোকানে বিক্রি হয় অ্যান্টিব্যাকট্রিন। এতদিন বহু টাকার দামি দামি ওষুধ খেয়ে শেষে ডক্টর রায় দেখেছেন তো নাকি? ডক্টর রায়কে তিনি শুধলে ডক্টর রায় বিরক্ত হয়ে বললেন, অ্যান্টিব্যাকট্রিন অ্যান্টিব্যাকট্রিন। পাশের লোকেরা বললেন, দেখুন একবার অ্যান্টিব্যাকট্রিন দিয়ে, না হলে তো সেই পা বাদ যাবে। আমার বাবাই ধন্বন্তরী ডাক্তারের এমন চিকিৎসায় বিস্মিত।
তার কৌতূহল ছিল, তাই পরে খোঁজ নিয়ে জেনেছিলেন অ্যান্টিব্যাকটেরিন লাগাতেই 2-3 দিনের মধ্যে ছেলেটির পায়ের ঘা ফেটে পুঁজ রক্ত সহ ছোট্ট ছোট্ট গেঁথে যাওয়া পাথরকুচি বেরিয়ে গিয়ে পা ঠিক হয়ে যায় এবং ছেলেটি ওই পায়ে ভর দিয়ে দাঁড়াতে সক্ষম হয়। এই অনন্য সাধারণ সত্য ঘটনার প্রত্যক্ষদর্শী আমার বাবার মুখে অনেক পরে এই ঘটনার কথা জেনে আমার গায়ে কাঁটা দিয়েছিল। আজও সে কথা ভাবলে শিহরণ অনুভব করি। ভগবান রূপী এই ডাক্তারবাবুর এই কথা যদি পড়ে শোনান সৌমিত্রবাবু তো ভারী ভালো হয়। সৌমিত্র চট্টোপাধ্যায়, বারুইপুর থেকে লিখেছেন। হ্যাঁ, সত্যি গায়ে কাঁটা দেবার মতনই ঘটনা। এরকম ডক্টর রায়কে নিয়ে অনেক সব অদ্ভুত অদ্ভুত কাহিনী রয়েছে, প্রায় অলৌকিক কাহিনী বলে মনে হয়। ধন্যবাদ আপনাকে এইরকম একটি কাহিনী আমাদের পাঠানোর জন্য সৌমিত্রবাবু। তাহলে চিঠিপত্রের ঝাঁপি বন্ধ করি। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে এইবার বাইরে দূরে ফিরে এলাম গানের পর। এখন বাইরে দূরে 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। গতদিন যে গল্পটা বলেছিলাম আপনাদের, গৌতম মুনি, ইন্দ্র আর অহল্যার গল্প, তা তো আপনাদের আগেই শোনা, খুব পরিচিত গল্প। পুরাণে যা আছে তার থেকে সামান্য একটু এদিক ওদিক হয়তো আছে কোথাও। তা সে যে কোনো কাহিনী, যে কোনো প্রাচীন কাহিনীতে এরকম হয়, মুখে মুখে ছড়াতে থাকে, তো যারা বলেন তারা খানিকটা নিজের মতন করে নেন। কিন্তু আপনার মনে তো প্রশ্ন উঠতে শুরু করেছে, এই গল্পের সঙ্গে সুচিন্দ্রাম মন্দিরের সম্পর্ক কি? সেই কথাটি বলবো এখন। তার আগে আপনাকে একবার লক্ষ্য করতে বলবো এই মন্দিরের নামটার দিকে। সুচিন্দ্রম, সন্ধি বিচ্ছেদ করলে দাঁড়ায় সুচি ইন্দ্রম। সুচি মানে পবিত্র, মানে ইন্দ্রের পবিত্রতা। গল্পের শেষটা বলতে শুরু করি তাহলে। গৌতম ইন্দ্রকে কি অভিশাপ দিয়েছিলেন মনে আছে তো? শুনছেন বাইরে দূরে 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। বাইরে দূরে শুনছেন শরণাগত 92.7 বিগ এফএম এ। ইন্দ্রের সারা গায়ে চোখ হয়ে গেল গৌতমের অভিশাপে। সে ভয়ঙ্কর অবস্থা, লোকজনের সামনে তো মুখ দেখাতে পারেন না। তখন তিনি জ্ঞানারণ্য বলে একটা জায়গায় চলে গেলেন। তারপর সেখানে গিয়ে এক মনে প্রার্থনা করতে লাগলেন, এই অভিশাপ থেকে আমাকে মুক্ত করে দিন। জ্ঞানারণ্য মানে এখন যেখানে সুচিন্দ্র, তখন এই জায়গাটার নাম ছিল জ্ঞানারণ্য। আগেই বলেছি সেখানে লিঙ্গরূপে পূজিত হচ্ছেন আসলে 3 দেবতা, ব্রহ্মা, বিষ্ণু আর মহেশ্বর। তার তপস্যায় দয়া হলো এই 3 দেবতার। তারা বর দিলেন ইন্দ্র আবার আগের অবস্থায় ফিরে আসুক। ইন্দ্রর অভিশাপ ঘুচে গেল, তার সারা শরীর থেকে চোখ সরে গেল। কৃতজ্ঞ ইন্দ্র তখন সেই জ্ঞানারণ্যে এই 3 দেবতার একটা মন্দির তৈরি করে দিলেন। এই জায়গাটার নামও আর জ্ঞানারণ্য রইল না। যে জায়গায় ইন্দ্রকে সূচি করা হয়েছে সেই জায়গার নাম হলো সুচিন্দ্র। তা এত সব কাহিনী যে মন্দিরকে জড়িয়ে গড়ে উঠেছে বুঝতেই পাচ্ছেন, তা খুব প্রাচীন এবং খুব জনপ্রিয় বটে। তার জনপ্রিয়তাই তো এইসব কাহিনী তৈরি করেছে। এইখানে আর একটা কথা বলতে চাই আপনাদের সৌমিত্র বসু। এই যে 3 দেবতা একসঙ্গে মিলে গেছেন এই মন্দিরে, একটাই লিঙ্গের তলার দিকটা ব্রহ্মা, মাঝখানেরটা বিষ্ণু আর ওপরের দিকটা শিব। এর মধ্যে কি আপনারা গভীর ধর্মীয় মিলনের চেষ্টা দেখতে পাচ্ছেন না? ধরুন হিন্দু ধর্মের মধ্যেই তার নানান দেবতাদের নিয়ে ভক্তদের মধ্যে তো একটা বেশ মন কষাকষি ছিলই, সেই সময় তো আরো ছিল। তাদের মিলিয়ে দেবার চেষ্টাও যুগে যুগে হয়ে এসেছে। সুচিন্দ্রম মন্দিরের অদ্ভুত এই দেবতার রূপ সেই রকম কোন চেষ্টার ফল কিনা তা পণ্ডিতেরা বলতে পারবেন। এবার আসি মন্দিরের কথায়। দক্ষিণ ভারতীয় মন্দিরের যে একটা আলাদা রকম গঠনের বৈশিষ্ট্য আছে,
এ মন্দির সেই রকম ভাবে তৈরি। এই ধরনের মন্দিরের যে তোরণটি, ঢোকবার মুখে যে গেট, সেটাই একেবারে দেখার মতো হয়তো। এই মন্দিরের তোরণ 134 ফুট উঁচু, 134 ফুট। তাহলে ভাবুন, বুঝতেই পাচ্ছেন, বহুদূর থেকে দেখা যায় এই মন্দিরের তোরণ। কিন্তু শুধু উচ্চতাই নয়, এই পুরো তোরণটার নানান রকম পুরাণের আখ্যান থেকে নেওয়া মূর্তিতে বোঝাই করা যাকে বলে। প্রচুর মূর্তি দিয়ে সাজানো আছে। ভেতরে অনেকগুলো ছোট ছোট মন্দির আছে, যেমন হয় নানান দেবদেবীদের মন্দির, ছোট ছোট। বৈষ্ণবদের মূর্তি আছে এখানে, শৈবদের মূর্তি আছে এখানে। তাদের সম্মেলন করবার চেষ্টাটা আমার কাছে তো স্পষ্ট মনে হল। কিন্তু না, আর তো সময় নেই, এবার শরণাগত শেষ করতে হবে। ঘন্টা বেজে গেছে, যাকে বলে পরীক্ষার খাতা দেবার ঘন্টা। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখবেন, আর চিঠির ভেতরে বানানটা ঠিক লিখবেন। আমাদের একটি ফেসবুক আছে, তার নাম শরণাগত সৌমিত্র, SHARANAGATA, শরণাগত, SOUMITRA সৌমিত্র। শেষ হলো আজকে শরণাগত।